ভাগ মানুষ সংস্কার কমিশনের জনমত জরিপে উঠে আসছে মতামত। বিচার বহির্ভূত হত্যায় জড়িতদের ধরতে কমিশন গঠনের দাবি। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমলেও দেশের বাজারে লাগামহীন ছোলার দাম। রমজান সামনে রেখে মধ্যস্বত্বভোগীদের কারসাজি। রেকর্ড উৎপাদনেও স্বস্তি মিলছে না গ্রাহকের। আবারও খেলাপি ঋণের আন্তর্জাতিক রীতি অনুসরণ কেন্দ্রীয় ব্যাংকের। বিতরণের 25%ই চলে যেতে পারে বকেয়ার তালিকায়। আতঙ্কিত না হয়ে পুনরুদ্ধারের পরামর্শ অর্থনীতিবিদদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজান আলিনা। পুলিশ সংস্কার কমিশনের জনমত জরিপে বাহিনীটির রাজনৈতিক ব্যবহার বন্ধ চেয়েছেন বেশিরভাগ মানুষ। ক্ষমতার অপব্যবহার করে বিচার বহির্ভূত হত্যায় জড়িতদের বিচার নিশ্চিতেও কমিশন চেয়েছেন সচেতন নাগরিকরা। সংস্কার কমিশনের দাবি, প্রতিবেদন তৈরিতে প্রাধান্য দেওয়া হয়েছে জনমত জরিপ। সব পক্ষের মতামতের ভিত্তিতে নতুন বছরের শুরুতেই জমা হবে রিপোর্ট। মাসুদুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। কালীন সরকারও বিষয়টি আমলে নিয়ে গত অক্টোবরে 9 সদস্যের কমিশন গঠন করে। কমিশন কাজ শুরু করে পুলিশ সংস্কারে কেমন পুলিশ চাই শীর্ষক জনমত জরিপ শুরু করে। 15 দিনের জরিপে প্রায় 24,500 মানুষ মতামত দিয়েছেন। জরিপে সবচেয়ে বেশি ভোট পড়েছে বাহিনীটির রাজনৈতিক ব্যবহার বন্ধে। এরপর আছে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি বন্ধ এবং গুম, বিচার বহির্ভূত হত্যায় দায়ী পুলিশের বিচারে কমিশন গঠন। এমন একটা পুলিশ বাহিনী তৈরি হয় যাদের কাছে আমরা নিরাপত্তা পাই। রাজনৈতিক আশ্রয় থেকে বিরত থাকবে আর জনবান্ধব হিসেবে কাজ করবে। 999 সেবা, পুলিশ ক্লিয়ারেন্স, অনলাইন জিডি সহ পুলিশের 8টি সেবাধর্মী কাজের গতি বাড়ানোরও সুপারিশ করা হয়েছে। অনলাইনের মাধ্যমে যদি আমরা এগুলা কার্যক্রমগুলো আরও বা এইভাবে সংস্কার করতে পারি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই সেবাগুলোর মান আরও বেশি উন্নত হবে এবং জনগণের হয়রানিটা আসলে কমবে। সে যে বাসা পর্যন্ত যেতে পারবে সেটা নিরাপত্তা তার ছিল না। এখন যেহেতু সেই সুযোগটা আসছে, সেটাও সংস্কার হোক। সংস্কার কমিশন বলছে 54 ধারার অপব্যবহার বন্ধের পক্ষে। মধ্যে আমরা এটা চেষ্টা করেছি যাতে একটা সুপারিশ প্রণয়ন করা একটা রাজনৈতিক প্রভাবমুক্ত এবং জনগণের বন্ধু একটা পুলিশ আমরা দিতে পারব। জনমত জরিপকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। জরিপটা দিয়েছিলাম আমি পাবলিকের কনসেন্টটা নেওয়ার জন্য। পাবলিক পিপুল যে কনসেন্টটা দিয়েছে আমাদের, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং তারা ভুক্তভোগী হয়ে এই কনসেন্টটা দিচ্ছে। সেই জন্য আমরা মূলত তাদের কনসার্নের উপর জোর দিচ্ছি। জানুয়ারির 5 উইকে আমরা আশা করতেছি একটা রিপোর্ট আমরা তৈরি করতে পারবো। অপরাধ বিশ্লেষকরা বলছেন, সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারকেই শুরু করতে হবে। কাঠামোগত যে পরিকল্পনা প্রণয়ন সেগুলো শুরু করতে হবে। শুরু করলে এর বাস্তবায়নের ফলাফলও যখন মানুষ দেখতে পাবে, তখন কিন্তু এটি রাজনৈতিক দলের সরকারের জন্য এগুলো অনুসরণ বা এগুলো ধারাবাহিকতা রাখা কিন্তু একটা চাপ তৈরি হয়। খেলাপি ঋণ নির্ধারণে আন্তর্জাতিক রীতি আবারও অনুসরণ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এতে প্রকৃত খেলাপির পরিমাণ পৌঁছাতে পারে বিতরণ করা ঋণের 25%। সরকারি সহায়তায় পরিকল্পিতভাবে ব্যাংক লুটপাটের প্রকৃত চিত্র এর মাধ্যমেই বেরিয়ে আসবে। আতঙ্কিত না হয়ে বরং সঠিক পরিসংখ্যান তুলে ধরা ও ঋণ পুনরুদ্ধারে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। এখানে এমন মজার নতুন নতুন জিনিস অভিজ্ঞতা হচ্ছে যে 40 বছরের ব্যাংকিং অভিজ্ঞতাও সে নিজেকে শিশু। সরকারের দেড় যুগে কৌশল আর ক্ষমতার দাপটে নানাভাবে ব্যাংক থেকে বের করে নেওয়া হয়েছে লাখ লাখ কোটি টাকা। ভুয়া নথিপত্রের মাধ্যমে ঋণ ছাড় আর একাধিক সার্কুলার দিয়ে মন্দ ঋণের কখনো 10%, কখনো 2% অর্থ জমা দেওয়ার সুযোগ দিয়ে পুনর্তফসিল বা ভালো শ্রেণীর ঋণ হিসেবে যোগ করার অনৈতিক সুযোগ দিয়েছে খোদ বাংলাদেশ ব্যাংক। এতে ধ্বংস করা হয়েছে ব্যাংক খাতের শৃঙ্খলা, যার ফল আওয়ামী সরকারের 16 বছরে খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে 2,84,977 কোটি টাকা। এবার ক্ষতবিক্ষত ব্যাংক খাতকে পুনরায় সজ্জিত করতে চায় কেন্দ্র ব্যাংকের নতুন পর্ষদ। ঋণ শ্রেণীকরণের জন্য মান নির্ধারণে অনুসরণ করা হচ্ছে আন্তর্জাতিক গাইডলাইন। এতে 90 দিনে একজন গ্রাহক ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলেই তাকে মন্দ গ্রাহক হিসেবে নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো। এমন উদ্যোগে ব্যাংক খাতে খেলাপির পরিসীমা মোট বিতরণ করা ঋণের 25% ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমার কোনো ইচ্ছা নাই নন পারফর্মিং লোনকে কমিয়ে রাখা। এটা কোথায় যাবে? হয়তো 25-এ যাবে, যেটা আসল চিত্র আমরা সেখানেই নিয়ে যাব।
ব্যাংক খাতে যখন দুরবস্থা, তখন খেলাপিদের বন্ধকি সম্পদে শক্তভাবে হাত দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যারা উদ্দেশ্যমূলকভাবে বা ফরজারির মাধ্যমে ব্যাংক থেকে টাকা বের করেছে, তাদের বিরুদ্ধে আমরা কার্যকর কোনো শাস্তির ব্যবস্থা নিতে পারি না। এটা তো ছাড় দেওয়ার প্রশ্ন এখানে আসে না, এই জন্যই যে এই টাকাটা তো জনগণের টাকা, তাই না? এবং এটা যদি এই ব্যাংকগুলো যদি এই টাকাটা যদি উদ্ধার না করতে পারে, এই ব্যাংকগুলো তো থাকতে পারবে। ঘুরে ধরা ব্যাংক খাতে সেপ্টেম্বর পর্যন্ত জমাকৃত অর্থের পরিমাণ ছিল 18,25,339 কোটি টাকা। এর মধ্যে বর্তমানে খেলাপির খাতায় যুক্ত হয়েছে মোট ঋণের প্রায় 17% অর্থ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট সর্বনিম্ন পর্যায়ে থাকার সুযোগে রেকর্ড আমদানি সত্ত্বেও মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে নিয়ন্ত্রণে আসছে না ছোলার দাম। রমজান সামনে রেখে গত 5.5 মাসে 20,365 মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে, যা গত বছরের তুলনায় 133% বেশি। আর 900 মার্কিন ডলার থেকে বুকিং রেট কমে দাঁড়িয়েছে $680। অথচ দেশের বাজারে প্রতি কেজি ছোলা 107 থেকে 115 টাকা। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি মেট্রিক টন ভালো মানের ছোলার বুকিং রেট 680 থেকে 700 মার্কিন ডলার। সেই অনুযায়ী দেশের বাজারে প্রতি কেজি ছোলার দাম হওয়ার কথা 85 থেকে 87 টাকা, কিন্তু পাইকারি পর্যায়ে সাধারণ মানের ছোলা 107 থেকে 110 টাকা এবং ভালো মানের ছোলা 113 থেকে 115 টাকায় বিক্রি হচ্ছে। মূলত মধ্যস্বত্বভোগী চক্রের কবলে পড়ে ছোলার দাম নিয়ন্ত্রণে আসছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। যদি বলে আপনারা স্লিপ দেন, রসিদটা দেন, রসিদ দিবেন না, এগুলো রসিদ দিতে পারবো না, এমনি ডেলিভারি নেন, যে দরকার ওই দরের কথা। ডিস্টার্ব করবে আমাদেরকে, ওনাদেরকে আর করতেছে না, ওনাদের কাছে যাচ্ছেও না। বছরে বাংলাদেশে 70 থেকে 80 হাজার মেট্রিক টন ছোলার চাহিদা রয়েছে। এর মধ্যে শুধুমাত্র রমজান মাসে ইফতারের অনুষঙ্গ হিসেবে 50 থেকে 60 হাজার মেট্রিক টন ছোলার প্রয়োজন হয়। তার বিপরীতে চলতি অর্থ বছরের 15 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ছোলা আমদানি হয়েছে 20,356 মেট্রিক টন। অথচ তার আগের বছর এই সময় আমদানি হয়েছিল 8,745 মেট্রিক টন। বুকিং রেট কম থাকার সুযোগে রেকর্ড আমদানি সত্ত্বেও বাজার নিয়ন্ত্রণে না আসায় বিস্মিত শুল্ক কর্মকর্তারাও। মধ্যবর্তী লেয়ারে যদি সরকার মনোযোগ দেয়, এখানে সরাসরি যদি ভোক্তার কাছে পৌঁছাতে পণ্যটা যদি সমস্যা না হয়, আমার মনে হয় যে এটা মূল্য ঠিকই থাকবে। 1 মাস আগেও আন্তর্জাতিক বাজারে ছোলার বুকিং রেট ছিল 880 থেকে 900 মার্কিন ডলার, কিন্তু বুকিং রেট কমলো দেশের বাজারে দাম না কমানোর কারণ হিসেবে নানা অজুহাত দাঁড় করাচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। বিশেষ করে এলসি খোলার ক্ষেত্রে ব্যাংকগুলিতে ডলার মূল্য 120 থেকে 123 টাকা পর্যন্ত রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সামনে কম বুকিংয়ে মাল আসবে, আপনার 680 700 ডলার মাল যখন আসবে তখন বাজার কি হয়ে যাবে, কমে যাবে। আগামী 1 মাসের মধ্যে আপনার বাজারটা সরবরাহ অনেক বেড়ে যাবে এবং ছোলার দাম রমজান আসার আগেই আপনার 100 টাকার নিচে চলে আসবে বলে আমরা আশা করতেছি। অস্ট্রেলিয়া থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে চাহিদার 80% ছোলা আমদানি করা হয়। বাকি ছোলা ভারত থেকে আমদানি হয় স্থল বন্দর দিয়ে। হাজার হাজার মেট্রিক টন ছোলা নিয়ে আসা হচ্ছে অফডকগুলিতে। এখান থেকে বস্তাজাত হয়ে চলে যাচ্ছে খাতুনগঞ্জ সহ আশপাশের গুদামে। চট্টগ্রামের এসআক ব্রাদার্স থেকে কমল দে, সময় সংবাদ। মহাসংকটে দেশের চা শিল্প। পুরনো গাছ, ভারত থেকে নিম্নমানের চা আমদানি ও অবৈধ পথে প্রবেশ, সিন্ডিকেট ও অনিয়ম সহ নানা কারণে সর্বোচ্চ উৎপাদনের পরও হুমকির মুখে এই শিল্প। মান কমে যাওয়ায় বিদেশের বাজার হারাচ্ছে বাংলাদেশের চা। এমন পরিস্থিতি থেকে উত্তরণে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান চা বাগান মালিকদের। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। সরকারকে রেভিনিউ ফাঁকি দিতে গিয়ে আপনি 100 টাকা, 120 টাকা, 130 টাকা রেটে আপনি চা বিক্রি করে দিচ্ছেন। অপশনে কি তাহলে মানুষ 200 টাকায় চা কিনবে? বাংলাদেশ চা বোর্ড প্রধানের মুখে এমন ক্ষোভ চা শিল্পের দৈন্য দশা নিয়ে। তার মতে শ্রমিক সংকট, অব্যবস্থাপনা, কালোবাজারে চা বিক্রির কারণে এ খাত রুগ্ন অবস্থায় পতিত হয়েছে। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে 2001 সালে দেশে চা উৎপাদন হয় 5,31,00,000 কেজি। ওই বছর চা রপ্তানি হয় 1,30,00,000 কেজির মতো। 2023 সালে 169টি বাগানে চা উৎপাদন হয় 10,29,00,000 কেজির মতো, আর রপ্তানি হয় মাত্র
10 লাখ কেজি। মান কমে যাওয়ায় বিদেশের বাজার হারাচ্ছে বাংলাদেশের চা। এই গাছগুলোর বয়স 100 বছর পেরিয়ে গেছে। এই গাছগুলো থেকে এখন আর মানসম্পন্ন চা উৎপাদন সম্ভব হচ্ছে না। তারা যদি প্ল্যান্টেশনটা চেঞ্জ করে ফেলে তখন আমাদের প্রোডাকশনটা আবার সেই হাই ইল্ডিং যে প্ল্যান্টের যে প্রোডাকশন সেই প্রোডাকশনটা আবার বৃদ্ধি পাবে। এদিকে ভারত থেকে আমদানি ও চোরাই পথে নিম্নমানের চা দেশের অভ্যন্তরে প্রবেশ করায় দেশের চা অবিকৃত অবস্থায় পড়ে থাকে, আর বাগান মালিকদের অনিয়মের কারণে চায়ের ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। যারা এই স্মাগলিং করতেছে তাদের শুটেড সাইড ওই জায়গায় মেরে ফেলতে হবে। একেবারে কম দামে একজন টি ট্রেডার চা পেয়ে যাচ্ছে, সে অকশনে কেন 200 টাকা 250 টাকা দিয়ে চা কিনবে? এই যে লুটপাটটা হয়েছে সেটা তো আগে হয়েছে। এখন যেটা করছি আমরা সবাই মিলে আমরা এটাকে এই ইনকিউবেটরে দিয়ে আমরা এটাকে বাঁচানোর চেষ্টা করছি। বর্তমানে হেক্টর প্রতি দেশে চা উৎপাদন হয় 1740 কেজি। মানসম্পন্ন চায়ের উৎপাদন বৃদ্ধি করে দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানিমুখী করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইকরামুল কবির, সময় সংবাদ। গ্রামাঞ্চলে সেচ এলাকা থেকে চুরি হচ্ছে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার। গত 6 মাসে প্রায় 100 ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটলেও আটক হয়নি একজনও। ইরি ও বোরো আবাদ মৌসুমে এমন ঘটনায় সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় দিশেহারা কৃষক। পুলিশ বলছে জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। শুকনো মৌসুমে ইরি ও বোরো ধানের আবাদ বেশি হয়। এই ফসলের ফলন নির্ভর করে সেচের ওপর। কিন্তু নেত্রকোনায় সেচ এলাকা থেকে চুরি হচ্ছে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার। জেলার কেন্দুয়া, মদন, পূর্বধলা, সদর, দুর্গাপুর ও খালিয়াজুড়ি উপজেলায় বেশি হচ্ছে চুরি। বিদ্যুতের সংযোগ তারে ভয়ের তোয়াক্কা না করে একটি চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকার যন্ত্রাংশ। সরকারিভাবে পাওয়া সেচ যন্ত্রের জন্য ট্রান্সফরমার পুনরায় নেওয়ার সুযোগ নেই। এ কারণেই কৃষকদের এখন মাথায় হাত। বন্যায় আমনের আবাদে ক্ষতি হওয়ায় এমনিতেই লোকসানে আছেন তারা। এখন ইরি ও বোরো আবাদের সময় এমন ঘটনায় সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় দিশেহারা কৃষক। 3টা ট্রান্সমিটার নেওয়াতে আমরা অনুমান যে দুর্যোগ অবস্থায় পড়ে গেছি। বুড়ো ফসল যদি আমরা না করতে পারি তাহলে আমরা এটা খুবই এই সিজনের লাগে আমরা খুব এটা দুর্ভিক্ষের মধ্যে হয়ে যায়। আমাদের উপরে যে ট্রান্সফরমার উপরে কিন্তু সব জিনিসপত্র হয়েছে, মুখটা খুললে বা নিচ থেকে পালাই দেয় নিচে। আমরা রাতে আমরা অপারেশন করি, কিন্তু হ্যাঁ আমরা টহল দিই আমাদের লোকজন দ্বারা, এটা তো সবসময় সম্ভব হয়ে ওঠে না। এদিকে 2023-24 অর্থ বছরে জেলায় 184টি ট্রান্সফরমার চুরি হয়, যার আনুমানিক মূল্য 1 কোটি টাকারও বেশি। অথচ একটির ঘটনাতেও কাউকে আটক করা যায়নি। এখন তো শেষ মৌসুম শুরু হচ্ছে, এই চুরির প্রবণতাটা বৃদ্ধি পায় এই সময়টাতে। এই লক্ষ্যে আমরা বিশেষ টিম গঠন করেছি। চুরির ঘটনার সাথে সাথে যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করছি। জেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক 5,65,000, এর মধ্যে সেচ গ্রাহক 17,000। সময় সংবাদ, নেত্রকোনা। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।